আমি শুরু করতে চাই। বাবু ভাই আমাকে কয়েকদিন আগে ফোন করেছিলেন এবং বলছিলেন যে একটা চমৎকার ঘটনা তিনি পেয়েছেন। সেই ঘটনাটা দিয়ে আমি আজকের ভূত এফএমটা শুরু করতে চাই। তো শুরুতেই আমরা যাচ্ছি বাবু ভাইয়ের কাছে। ভাই, এই ঘটনাটি আমি সেদিনকে শুনেছিলাম, আমার বেশ ভালো লেগেছে এবং আমি এর জন্য আমি চাচ্ছিলাম আপনার শেয়ার করতে কাহিনীটা। এই কাহিনীটা হচ্ছে অসীমের কাহিনী। পুরো নাম অসীম সাহা। এটা হচ্ছে আপনার ঢাকার উত্তর অঞ্চলে যেখানে এখন বন্যা হচ্ছে এই একটা এলাকার কাহিনী। তো যাই হোক, ঘটনায় চলে যাই। ঘটনা হচ্ছে যে অসীম সাহা ওরা যেখানে থাকতো ওই গ্রামটা হচ্ছে প্রধানত মানে হিন্দু প্রধান গ্রাম। বেশিরভাগ মানুষ সনাতন ধর্মাবলম্বী। আচ্ছা, যে ওখানে থাকতো এবং ওরা মোটামুটি বেশ শান্তিপ্রিয় একটা অঞ্চল ছিল। সেখানে মানুষের মধ্যে খুব ভালো একটা হারমোনি বিরাজ করতো। তো যাই হোক, এরকম একটা অঞ্চলে একবার একটা মানে ঝগড়াঝাটি হয় একটা মানুষের মধ্যে আর কি। দুজন মানুষের মধ্যে কিছু মানুষের প্রবলেম হয়, তো সেখানে একজনকে কেউ মেরে ফেলে আর কি। আচ্ছা, এবং বেশ পিটিয়ে মেরে ফেলে আর কি। তো মেরে ফেলার পর যাকে মারা হয় তার পরিবারের তেমন কোনো মেম্বার ছিল না সেখানে, ঠিক আছে। এবং আপনার সে বেশ মানে অনাথ টাইপের একজন মানুষ। আচ্ছা, তো তার মানে দাহ বা তাকে সৎকার কে করবে এটা নিয়ে বেশ আলোচনা হয় কিছু মানুষের মধ্যে। তো লাস্টে অসীম হচ্ছে তাদের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে একজন হয়, যে বলে যে ঠিক আছে আমি এটাই করবো। তো এই বাদ বিবাদের মধ্যে রাসেল ভাই সন্ধ্যা হয়ে যায় আর কি। সন্ধ্যা হয়ে যায় এবং রাতের বেলা এরকম দাহ করা এগুলো অনেক কঠিন একটা জিনিস, এরকম জিনিস হয় না সাধারণত। তো যখন অসীম দায়িত্ব পায়, সে আরো কিছু মানুষকে অ্যারেঞ্জ করার চেষ্টা করে যাদেরকে দিয়ে সে কাজটা করবে। এবং সেখান থেকে শ্মশান ঘাটটা বেশ দূরত্বে ছিল আর কি, মানে ডিস্টেন্সটা বেশ ভালোই ছিল। তো সে খুঁজে খুঁজে মানুষ পাচ্ছে না, খুব চিন্তিত যে আমি কিভাবে নিয়ে যাব এবং অন্যান্য যে রিচুয়াল গুলা মানে পরিষ্কার করা, তাকে ই করা, এগুলো কেমনি করবো, কাঠের বন্দোবস্ত আর অনেক কিছু আছে। তো সব মিলে সে লাস্টে তার সাথে দুজন মানুষ পায় যারা মানে এই ব্যাপারটা তাকে হেল্প করতে রাজি হয়, কিন্তু তাদের শর্ত থাকে যে আমরা তোমার সাথে লাশটা নিয়ে যাব এবং ওখানে শ্মশানঘাটে নিয়ে এরপর আমরা দায়িত্ব পালন করতে পারবো না, আমরা চলে আসবো এবং তারপরের কাহিনীগুলো আমরা হয়তো এখানে চেষ্টা করবো কি করতে। তো যাই হোক, তো সমস্যা হয়ে যায়, একটা ডেড বডি ক্যারি করতে কিন্তু রাসেল ভাই মিনিমাম 4 জন মানুষ প্রয়োজন হয় নিয়ে যাওয়ার জন্য। সেটা কিন্তু 3 জনের কাজ, খুব কঠিন একটা ব্যাপার। তো তারা যেটা করে, একটা আপনার মাছার মতো তৈরি করে 3 পাশে বাঁশ দিয়ে, এবং একজন সামনে থাকে, পেছনে 2 জন, এইভাবে করে তারা বডিটাকে ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তো নিয়ে যাচ্ছে, এর মধ্যে আবহাওয়া বেশ খারাপ হয়ে যায় আর কি। হালকা হালকা টিপ 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 বৃষ্টি পড়া শুরু হয়, মানে হয়ে গেছে, মানে আপনার মেঘ করে হালকা হালকা টিপ টিপ বৃষ্টি পড়তেছে। রাস্তা খুব বন্ধু এবং বেশ কষ্টকর হয়ে যাচ্ছে জিনিসটা ওখানে নিয়ে যাওয়া। ওদের কাছে মনে হচ্ছে যে লাশটাও বেশ ভারী এবং সবাই কমপ্লেন করছে, এবং কোনো কারণে বাকি যে 2 জন ছিল ওদের মধ্যে লাশ ক্যারি করছে তারা বেশ ভয় পায়। তো ভয় পাওয়ার কারণটা হচ্ছে তাদের মধ্যে একটা কুসংস্কার বা কিছু একটা মানে সব সময় থাকে যে সন্ধ্যার সময় এরকম লাশ ওখানে নিয়ে যাওয়াটা খুব খারাপ, এবং শ্মশান ঘাটে নাকি অনেক এরকম কাহিনী প্রচলিত আছে, মানুষ ভয় পায় এবং অনেক কিছু। তো যাই হোক, শেষ পর্যন্ত তারা যে শ্মশান ঘাটে পৌঁছায়, তো যখন শ্মশান ঘাটে পৌঁছায় তো যে দেখে যে ওখানে তো কোনো কেউ নাই এমনি, এবং ওখানে নর্মালি একজন ব্যক্তি থাকে যে নাকি মোটামুটি ওখানে একটা ঘর করে এগুলো দেখাশোনা করে সাইড দিয়ে। ওই লোককে খুঁজেও তারা পায় না ওইখানে, ওই লোকও সেখানে নাই। এর মধ্যে বৃষ্টি মোটামুটি ভালোই হচ্ছে, বৃষ্টি বেড়ে গিয়েছে, এবং ওই লোক যে থাকে যে ঘরটাতে সেটারও কোনো শেড নাই রাসেল ভাই, সামনে কোনো টিন শেড বা কিছু একটা থাকে সেরকমও কিছু নেই। তো অসীম খুব প্রবলেমে পড়ে গেল লাশ নিয়ে। আর বাকি 2 জন বললো আমরা থাকবোই না। তারা খুবই মানে তার সাথে করে মানে চলে যায় আর কি। সে দেখে যে তারা চলে গেল, যে দৌড় দিল এবং তাদের আর পিছনে ডেকে বসে ফেরাতে পারলো না। এবং তারা তাকে বলে গেছে যে আমরা যে তোমার জন্য অন্য ব্যবস্থা করবো, কি কাঠ টাট কি কি লাগে, কি কি অন্যান্য যা যা লাগে সেগুলো ব্যবস্থা করে দিচ্ছি, বাট এখানে আমরা থাকবো না, রাত্রে কেউ নেই। তো অসীম এটাতে বেশ মানে আপনার চাপের সম্মুখীন হয়ে যায়, মানসিক চাপ। একটা লাশ নিয়ে বসে আছে, বৃষ্টি হচ্ছে এবং সেই আপনার কোনো শেড পাচ্ছে না সেটাকে রাখার জন্য, এবং যে একটা কাপড় টাপড় দিয়ে পেঁচাই দিয়েছিল সেটাও ভিজে গেছে, লাশটা অলরেডি ভিজে গেছে। তো সে
একটা লাশ নিয়ে বসে থেকে খুব ভয় পায় রাসেল ভাই। তো এক সময় সে যেটাকে করে, ওই ঘরটার একদম কাছে নিয়ে সে মনে করে যে আমি ঘরটাকে ঢোকার ব্যবস্থা করি, দেখি কিছু করা যায় কিনা। তো গেটটাকে চাপ দেয়, দেখে যে গেটটা খুলে গেছে, ভেতরে ঘর, এবং সে মানুষ আসে, দেখে ও ভেতরে ঢুকে যায়, দেখে ওখানে কোনো মানুষ নাই। মানুষ থাকার কথা ছিল, একজন তাকে এমনি খুঁজে পায়নি, সে মানুষও নাই, এবং ঘরটার মধ্যে কেউ থাকে সেরকম অবস্থাও না, সেরকম কোনো কিছু না না সেরকম দেখা যাচ্ছে মানুষ না। থাকলে একটা বিছানা বালিশ কিছু একটা থাকে, কিছুই নাই ঘরটার ভেতরে। তো সে ওই লাশটাকে নেয়, নিয়ে ওই ঘরের মধ্যে রাখে, রেখে সে চুপচাপ বসে থাকে ঘরের মধ্যে। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির তোড় বাড়তেছে আস্তে আস্তে। এখন সে মনে করে যে এখন কি করব, কোনো মতান্তর নাই, এমন যে তার কাছে যে কিছু খাবার দাবারও আছে সেরকমও না। তো বেশি বসে আছে, এক সময় তার একটা ঝিমুনির মতো লাগে। তো ঝিমুনির মতো যখন লাগে তখন সে হঠাৎ করে দেখে যে কি জানি কাঁদতেছে, খুব গলায় কাঁদতেছে, মানে আপনার মানে করুণ স্বরে একটা কান্নার শব্দ শুনে। তো ও ধর্মর করে উঠে বসার পরে দেখে যে কান্নার শব্দটা ঘরের কোণার থেকে আসতেছে। এখন কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। তো ওর কাছে একটা ম্যাচ ছিল, সেই ম্যাচ বের করে ম্যাচ জ্বালে, ম্যাচ জ্বালার পর দেখে যে কিছুই নাই, ওই কোণার মধ্যে এটা বসে গেছে, মানে ওই যে জিনিসটা শুয়ে আছে, লাশটা যে পড়ে আছে লাশটাই, কিন্তু কোনো কিছুই নাই। তো ম্যাচটা এক সময় নিভে যায়। তো আবার অনেকক্ষণ কান খাড়া করে থাকে, দেখে আবার শব্দ নাই কোনো, আবার অনেকক্ষণ বসে থাকে, আবার কিছুক্ষণ পর আপনার সেই একটা করুণ কান্নার মতো শব্দ হয়। তো এইবার সে ম্যাচটা জ্বালতেই তার কাছে মনে হচ্ছে যে লাশটা যেভাবে ছিল তার থেকে একটু নড়ে গেছে, মানে লাশটা যেই অবস্থায় ছিল তার থেকে একটু নড়ে আছে। আচ্ছা। তো ওর মধ্যে বিশাল মানে একটা ধাক্কা খায়, ভয় পেয়ে যায়, এবং তার যে ঘরের গেটটা লাগানো ছিল, গেটটা ভেজানো ছিল, সেটা খুলে গেছে, মানে বেশ ফাঁক হয়ে আছে। তো একটা ভয় পায় যে ওই অঞ্চলে মানে যদি কোনো শিয়াল বা কিছু লাশের গন্ধ পেয়ে যদি ওখানে চলে আসে, সেটারও একটা ভয় থাকে। তো সে উঠে যায়, একটা ম্যাচ তো বেশিক্ষণ আর থাকে না, সে উঠে যায়, উঠে আপনার গেটের কাছে যায়, হেঁটে যে গেটের মধ্যে দেখে কেউ নাই, বৃষ্টি হচ্ছে সেরকম। তো হঠাৎ করে সে একটা মানে পিছনে কি একটা ফিল হয়, ফিল যখন হয় সে হঠাৎ করে ঘুরে দেখে যে লাশটা উঠে বসে আছে, মানে লাশটা একদম উঠে বসছে যেরকম হয়, এবং সেই লাশটা তাকে বলতেছে এখানে, আমাকে যে পিটিয়ে মারলো তোরা প্রতিবাদ করলি না, এটা কোনো কথা করলি, আজকে আমি কষ্ট করতেছি, পানিতে ভিজে কষ্ট করতেছি। এটা শুনে রাসেল ভাই সে ঝেড়ে দৌড় দেয় ওখান থেকে, সে এখন দাঁড়াইতে পারে না, দাঁড়াইতে যে সে একদম মাটির মধ্যে পড়ে যায়, আবার উঠে দৌড়ায় গ্রামের রাস্তা দিয়ে ভিজতে সে ওখানে, আর সেই লাশের কথা তার মনে থাকে না। সে গ্রামে আসে, অন্ধকার রাস্তা ওরকম করে আসতেছে। আসার পর সে যখন নাকি তার নিজের মানে বাসার কাছাকাছি চলে আসছে, সেখানে যে দেখে যে রাস্তার পাশে একটা অংশে এরকম একটা উবু হওয়া মানে মানুষ উবু হয়ে বসে আছে। তো ও যে বৃষ্টির মধ্যে উবু হয়ে কে বসে আছে, তো সামনে যে ডাক দেয়, কে বলে ডাক দেয়। তো ওই যে উবু হয়ে বসে আছে সে উঠে তাকানোর পরও দেখে যে যেই লাশটাকে সে নিয়ে গেছে সেই লাশটাই, মানে সেই যে যার সৎকার হবে সে ওখানে বসে আছে। এটা দেখে আর ওর কিছু মনে নেই আসল ভাই, ও বেহুশ হয়ে যায়, এবং ওইখানে কিভাবে পড়েছিল পরদিন ওকে গ্রামের মানুষজন আবিষ্কার করে, অনেক জ্বর নিয়ে, গায়ে অনেক হিট, এই অবস্থা। তো তখন হুশ ফিরে বলে যে এরকম ঘটনা আমার সাথে ঘটেছে, এবং গ্রামের মানুষ ওইখানে যখন যায় আবার যে শ্মশান ঘাটে পরদিন, যারা নাকি এটা সৎকারে ছিল বা করবে বলছিল, তারা যে কিন্তু ওই লাশটাকে আর পায় না, এই রাসেল ভাই, যে দেখে যে ওই লাশটা ওখানে নাই। আচ্ছা। এবং লাশটার কোনো হদিশও তারা আর কখনোই পায়নি। আচ্ছা, এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ বাবু ভাই। আমরা পরবর্তী বাবু ভাইয়ের কাছে আরো ঘটনা আছে, আমি একটু আগে শুনলাম, তো আমরা নেক্সট ঘটনায় যাই। ভাই এই কাহিনীটা হচ্ছে আপনার আমাদের মোহাম্মদপুর এলাকার একটা কাহিনী, সলিমুল্লাহ রোডের। ওখানে আমার পরিচিত একজন আছেন, এক রিলেটিভ, উনি আরেক আত্মীয়র বাসায় থাকতে গিয়েছিলেন আর কি। তো বেড়াতে এসেছিলেন নিছক শখে আর কি, বেড়াতে এসছে বাসায়, এবং যেই আত্মীয়র বাসায় উনি ছিলেন সেই বাসার 2-4 জন তাকে বলে প্রথম দিনই যে আমাদের বাসাটা কিন্তু একটু হন্টেড, মানে এখানে উদ্ভট কার্যকলাপ হয় এবং অনেকেই অনেক কিছু ভয় পায়। আমরা অনেকবার চেষ্টা করছি বাসার থেকে এগুলো তাড়ানোর জন্য, বাট হয় না। তো সুতরাং রাতের বেলা যখন থাকবেন খুব সাবধানে থাকবেন। তো যিনি গিয়েছিলেন উনি মনে করেন যে আসলে যে এটা দুষ্টুমি করা হয়েছে তার সাথে, মানে কোনো মজা করার চেষ্টা করতেছে, কারণ যারা বলছিল তারা হচ্ছে সব ইয়াং কিডস, মানে ধরেন সবাই স্কুল কলেজে পড়ে আর কি। তো উনি এটাকে খুব মজার ছলেই নিছেন,
আর যেহেতু উনি আসছেন ঢাকার বাইরে থেকে আর কি, তার কাছে এই জিনিসটা বেশ মনে হচ্ছে এখানে ভয়ের কি আছে। আচ্ছা তবে ওই বাসাটা বেশ পুরনো বাসা রাসেল ভাই, ওখানকার সেই অনেক আগের আমলের বাসাগুলো। আচ্ছা তো বাসাটা সেট আপটা ছিল এরকম, এটা মানে বলে নেওয়া দরকার যে বাসাটা হচ্ছে আপনার চারিপাশে রুম আছে, হ্যাঁ, এটা ছাদের উপরে বাসাটা, এবং যেখানে থাকতো আর কি ওরা, সেটা হচ্ছে চারিপাশে রুম আর মাঝখানে উঠানের মতো আর কি, আচ্ছা উঠানের মতো ছাদ খোলা আর কি, আর এক কোনায় বাইরে হচ্ছে বাথরুম। আচ্ছা তার মানে বাথরুম ইউজ করতে গেলে উঠে দরজা খুলে সেই ছাদের খোলা অংশটা দিয়ে হেঁটে যেতে হয় বাথরুমে আর কি। বুঝতে পেরেছি। তো এরকম একটা মানে বাসায় যখন উনি থাকছে, তো ওনাকে থাকতে হয়েছে আর কি একটা ড্রয়িং রুমের পাশে গেস্ট রুম, এবং ওইখানে আর কি আর কেউ থাকবে না, ওনাকেই থাকতে দিচ্ছে ওখানে। তো উনি রাত্রেবেলা ঘরের মধ্যে আছে, উনি বললো যে প্রথম যখন আমি রাত্রে থাকছি, তো প্রথম তো একটু আনইজি লাগেই, একটা নতুন বাসায় আসছি, সবার সাথে গল্প গুজব করে বাসায় আসছি, এবং মানে তারা অনেক হাসি ঠাট্টাই করছে আমার সাথে, সুতরাং ভয়ের ইটা প্রথম ছিল না, বাট আনইজি লাগছিল ফার্স্ট। আচ্ছা তো যখন শুয়েছে তখন ছিল রাসেল ভাই শীতকাল, ঠান্ডার সময়, মানে আপনার টেম্পারেচার তখন ধরেন বেশ ফল করছে, মানুষ অলরেডি লেপ নেওয়া শুরু করছে আর কি। তো ওনাকেও লেপ দেওয়া হয়েছে। তো উনি শুয়েছে যখন, তো হঠাৎ করে লাইট টাইট যখন নিভাইছে, ওনার ফার্স্ট যে জিনিসটা উনি ফিল করে যে রুমটা একটু অতিরিক্ত রকমের অন্ধকার, আচ্ছা যেটা নাকি নর্মালি একটা রুম লাইট নিভাই দিলে আশেপাশের কিছু আলো সেখানে আসে, রুমের ভেতরে কিছু আলো দেখা যায়, মানে একসময় সয়ে আসে। তুমি দেখতেছো চোখে অন্ধকারটা সয়েই আসতেছে না, অন্ধকার যেন মানে আরো মানে আপনার ঘনীভূত হয়ে ঘুরিকুট্টি অন্ধকার হয়ে গেছে এখানে। তো এই অবস্থায় কিছুক্ষণ থাকার পরে উনি লেফটেনে নিয়ে শুয়েছে। তো ফার্স্ট যেটা উনি ফিল করে যে দেখে যে ওনার প্রচন্ড গরম লাগতেছে, মানে লেপে মানে ঘেমে যাচ্ছে পারে। উনি লেপটা ফেলে দেয় শরীর থেকে, ফেলে দিয়ে উনি গায়ে একটা চাদরের মতো টেনে নিয়ে গায়ে দেয়, দেখে চাদরও গরম লাগতেছে, এবং এরকম লাগতে লাগতে একসময় ওনার শার্টই খুলে ফেলতে হয়, এত গরম ঘরের ভিতরে, মানে লাইক রিয়েলি মানে কঠিন, মানে গরমের সময় যেরকম গরম হয় সেরকম ওই রুমের ভেতর টেম্পারেচার। এবং উনি উঠে বসে, তখন উঠে বসে এরকম কারণটা কি। তো উনি উঠে দাঁড়ায় আপনার এই রুমের মধ্যে একটু হাঁটাহাঁটি করে সুইচ বোর্ড খুঁজতে থাকে লাইটের। এই সময় উনি ফিল করে যে পাশের রুমে, ওনার যে পাশের ড্রয়িং রুমটা, ওখানে মনে হচ্ছে যে মানুষ ঘুমাচ্ছে, লাইক নাক ডাকার শব্দ আসতেছে, মানে কেউ নাক ডাকলে ঘর ঘর করে শব্দ আসে। উনি বলতেছে যে ওনার জানা মতো ওইখানে কেউ থাকে না, ওই রুমে কাউকে থাকতে দেওয়া হয়নি, এই ড্রয়িং রুমের পাশের রুমটা তো উনি একাই ঘুমাচ্ছে। তো উনি তখন একটু চিন্তা করে যে ওনাকে কি ভয় দেখানোর চেষ্টা করতেছে, মানে ওই পাশের রুম থেকে কেউ আরেকটা দরজা দিয়ে ঢুকছে বা সামথিং লাইক দ্যাট, এরকম চিন্তা করে। তো যেহেতু উনি গ্রাম থেকে আসছে, ওনার বেশ সাহস, উনি ওই রুমে আস্তে আস্তে পা টিপে টিপে যায়, এবং রুমে ঢোকার পরে ওনার মনে হয় যে কারো একটা উপস্থিতি আছে রুমের ভেতরে, লাইক একটা মানুষ থাকলে কিন্তু রাসেল ভাই বোঝা যায় যে এখানে আরেকজন, মানে আরেকটা সত্তা এখানে, খুব স্বাভাবিক, সেরকম একটা টের পাওয়া যায়, উপলব্ধি করা যায়। হ্যাঁ, এবং নাক ডাকার শব্দটা থেমে গেছে, কিন্তু একটা যে নিঃশ্বাস নেওয়ার শব্দ ওখানে আছে, মনে হচ্ছে কেউ নিঃশ্বাস নিচ্ছে। তো উনি একটু থতমত খেয়ে যায় খাওয়ার পরে, এবং ব্যাপার হচ্ছে যে উনি যে রুম থেকে আসছে ওই রুমে কিন্তু প্রচন্ড গরম, পাশের রুমটা ঠিক সেম ভাবেই ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, মনে হচ্ছে যে হঠাৎ করে এয়ার কন্ডিশনে গরম থেকে ঠান্ডা বেরোলে যেরকম একটা অনুভূতি হয় সেরকম। আচ্ছা, তো উনি থতমত খেয়ে যে উনি আবার ব্যাক করে রুমে আসছে, এসে উনি খুঁজে খুঁজে লাইটের সুইচটাকে লাইট জ্বালাচ্ছে। লাইট জ্বালানোর পর দেখো ওই রুমে কিছুই নাই, যে রুম উনি ছিল ওই রুম উনি একাই। তো উনি পার্টি পিটি আবার যায় ওই রুমে, দরজাটা খুলে ফেলে, এই রুমের আলো ওই রুমে পড়ে, দেখো ওই রুম কেউই নেই, সুন্দর সাজানো গোছানো সোফা সেট এবং কিছুই নেই, নাথিং, নোবডি ইজ দেয়ার। এবং ওই রুমে ঢোকার জন্য যে দরজাটা, আরেকটা দরজা আছে ওই রুমে ঢোকার জন্য বাইরে, কিন্তু সেটার আপনার ছিটকিনি তোলা। আচ্ছা, তো এটা দেখে উনি বেশ ঘাবড়া যায়, ভয় পায় তখন। এবং ইন দ্য মিন টাইম উনি যে রুমে ছিলেন ওই রুমটাও ঠান্ডা হয়ে গেছে, বেশ ঠান্ডা। তো উনি তখন ভাবতেছে যে ঘটনাটা কি ঘটলো, এটা কি আমার মনের ভুল, নাকি আমি খাওয়া দাওয়ার কারণে শরীরে তো ব্লাড প্রেশার বাড়ছে বা সামথিং, যাই হোক। তো উনি লাইটটা নিভাই দিয়ে উনি শুতে যায়। তো এই সময় ওনার ফিল হয় যে আমি একটু রেস্টরুমে যাবো। তো রেস্টরুমে যেতে গেলে ওনাকে দরজা খুলে যেতে হবে সামনের উঠানে। তো উনি আস্তে করে নর্মালি যে রেস্টরুমের দরজাটা, ওনার নিজের রুমের দরজাটা খুলে উঠানে যখন যায়, দেখে যে বাথরুমের পাশে যে গোসলখানাটা, সেখানে কে জানি বসে আছে, মানে একটা মানে পুরুষ মানুষের মতো মূর্তি বসে আছে এখানে। তো উনি চিন্তা করতেছে এটা কে বসে আছে, ওনার মামা কিনা। ওনার প্রথমে সন্দেহ হয়েছে যে আমার মামা মনে হয় ওখানে বসে আছে। তো উনি করছে কি, হেঁটে বের হয়েছে ওখান থেকে, বের হয়ে ওই হেঁটে ওই যে বসে আছে তার দিকে যাচ্ছে। কয়েক পা যাওয়ার পরে উনি হঠাৎ ফাইন্ড আউট করে যে ওনার মামা কিন্তু একটা কাপড় আলখেলদার মতো পরে ওখানে বসবে না,
হুম হুম। যে বসে আছে গোসলখানার কাছে সে পুরো একটা আলখেল্লার মতো পুরো পড়া, আচ্ছা। এবং উনি মুখ দিয়ে মামা মানে ম ডেকে ফেলছিল। হুম হুম। এই সময় দেখে আস্তে করে ওখান থেকে ঘাটটা ফিরাচ্ছে যে বসেছিল, আচ্ছা। এবং উনি তখন ফাইন্ড আউট করে রাসেল ভাই যে যে বসে আছে সে আসলে অস্বাভাবিক রকমের লম্বা, আচ্ছা। যেটা নাকি কখনোই ওনার মামার শেপ হবে না। ইটস লাইক 7-8 ফিট লম্বা কিছু একটা, হুম হুম। এবং মাথাটা যে ঘুরাইছে ওনার দিকে যখন তাকায় উনি দেখে ওখানে ফেস বলে কিছু নেই, হুম হুম। ইটস পুরাই অন্ধকার। সে ছেড়ে একটা চিৎকার দিয়ে দৌড় দেয়, দৌড় দিয়ে ঘরে ঢুকে, এবং চিৎকার শুনে অন্য রূপ থেকে মানুষ বের হয়ে আসে, এসে ওনাকে দেখে কি হয়েছে। উনি বলে যে আমি এরকম দেখছি। তো বলছে তোমাকে না বলছি যে এখানে উল্টাপাল্টা জিনিস আছে, এভাবে বেরো না। বাচ্চারা বলছে আমি এর জন্য বিশ্বাস করিনি। বলছে না আসলে এরকম আছে, এবং আমরা নানা রকম জিনিস এখানে ফেস করি, এরকম অনেক কিছু দেখা যায়। তো সুতরাং বাবা এখানে থাকো না। তো উনি কোনো মতে একলা থাকতে রাজি হয়নি। ওই বাসার আরো 2টা ছেলে ওখানে সন্ধ্যা থাকে, এবং পরদিন উনি চলে যাবে বাসার থেকে রাসেল ভাই। তো এটা ছিল একটা ঘটনা। সেকেন্ড ঘটনা আমরা শুনে আরেকটা ছোট ঘটনা আছে। এই ঘটনাটা বলার কারণ হচ্ছে রাসেল ভাই, এই খুব ছোট ঘটনা, এবং এই ধরনের ঘটনা আমরা মাঝে মাঝে শুনি, কিন্তু এই ঘটনা বলাটার আমার একটা মানে বিশেষ কারণ হচ্ছে যে আমাকে ঘটনাটা শেয়ার করেছে মানুষটা খুবই পায়াস, দেখলে বোঝা যায়, এবং অকারণে মিথ্যা কথা বলার মতো মানুষ সে না। আচ্ছা। হ্যাঁ, এবং সে মানে সোয়ার টু কাট আমাকে মানে সে মানে আপনার আল্লাহর কসম খেয়ে সে বলেছে যে ঘটনাটা সে ঘটেছে, এবং সে নিজে প্রত্যক্ষদর্শী। আচ্ছা। এর জন্য এই ঘটনার প্রতি আমার একটা ইন্টারেস্ট জন্মে যায়। আচ্ছা। এটা হচ্ছে যে তার না, ওর নাম হচ্ছে আপনার সুমাইয়া সামিয়া। হ্যাঁ, বেশ খুব একটা বয়স্ক না, মিড এজের মানে অল্প বয়সী একজন, বাট স্টিল মানে বেশ মনে হয়েছে যে ঘটনাটা একদমই সত্যি ঘটনা। তাদের বাড়ি হচ্ছে গরু নদী। তো ওখানে একদিন রাতের বেলা সে, তার মা এবং তার এক খালা কোন এক জায়গা থেকে একটা অনুষ্ঠান থেকে ফিরছিল রাতের বেলা। আচ্ছা। এবং গ্রামের রাস্তা বেশ অন্ধকার, এবং অন্ধকারে কিছু একটা দেখা যায় না আর কি, মানে বেশ অন্ধকার। হাতে একটা ফ্ল্যাশ লাইট ছিল, ফ্ল্যাশ লাইট মারলে কিছু একটা দেখা যায় বা দেখা যায় না। আচ্ছা। তো হেঁটে যেতে যেতে হঠাৎ করে নাকি দূরে একটা ছায়া মূর্তির মতো দেখা গেছে, বেশ লম্বা টাইপের, কিছু মানে কেউ একজন আসছে। তো তার মা মনে করছে যে এটা হয়তো কোনো মানে মানুষ রাস্তা ক্রস করছে, এবং দূর থেকে অবয়ব থেকে যেভাবে মনে হচ্ছে কোনো মহিলা মানুষ। আচ্ছা। তো ঠিক ওর মাকে ক্রস করে গেছে। তোর মা যখন ক্রস করে গেছে, ওর মায়ের হাতটা নাকি যে লাগছে তার হাঁটুতে। আচ্ছা। ব্যাপারটা বুঝেন, হাত কিন্তু হাঁটুতে লাগছে, লম্বা। হ্যাঁ। তখন তাদের নাকি একটু গা ছমছম করে উঠছে তার মায়ের, যে আমার হাত হাঁটুতে লাগছে মানে বেশ লম্বা। তখন উনি নাকি ফ্ল্যাশ লাইট মারছে ঘুরে, এবং ওই যে যে কাহিনী বলছে সেও ওখানে প্রেজেন্ট ছিল, ও ওখানে তাকাইছে ফ্ল্যাশ লাইটের সাথে সাথে। আচ্ছা। এবং যেটা দেখছে রাসেল ভাই যে মানে ফ্ল্যাশ লাইটটা মারার পর আলোটা যে পড়ছে পায়ের উপরে বিশেষ করে। এবং এই ঘটনাটা কেন আমাকে তাৎপর্যপূর্ণ, সারা জীবন শুনে আসছি রাসেল ভাই যে পিশাচের পা ঘোরানো থাকে পেছন দিকে, এবং সে আমাকে যে ঘটনাটা বলছে যে সে কসম খেয়ে বলছে যে পা পেছন দিকে ঘোরানো ছিল, পায়ের নখগুলো ছিল ট্রায়াঙ্গুলার শেপের। আচ্ছা। এবং দেখছে একটা মানে লাইক কাপড় একটা পরা, কাপড়ের কালারটা মানে লাইট কালারের একটা কাপড়, এবং পাটা পেছন দিকে ঘোরানো, পায়ের নখগুলো এরকম বড় বড় ট্রায়াঙ্গুলার শেপের, এবং আলোটা পড়ার সাথে সাথে সেটা বাঁশ ঝাড়ের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা। ওকে। হ্যাঁ, তো এই ওরা চলে আসছে, আসার পরে মানুষকে বলছে, মানুষ শুনছে, বাট ওরকম কেউ তো এরকম কেউ ওখানে থাকে না, এত লম্বা এরকম পা ঘুরানো কি। সো এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে রাসেল ভাই এরকম কাহিনী আমরা অনেক শুনি, অনেক সময় এটাকে হাস্যকর মনে হয়, সবাই মনে হয় আমাদের কাছে, এবং আমরা মনে করি যে এমনি হয়তো বলছে। সবচেয়ে বড় কথা কি যে আমরা আসলে সবচেয়ে ঝামেলাটা হয়ে যায় যখন আমার বাবা কোনো ঘটনা আমাকে বলেন, বা আমার ফ্যামিলি মেম্বার দের মধ্যে, মানে আমাদের ফ্যামিলি মেম্বাররা যখন আমাদের কোনো কিছু বলে, আমাদের চাচা, আমার নানি, আমার ফুপা ফুপু, বাবা, আমার কাজিনটা যখন বলেন, তখন আমরা জিনিসটা বিশ্বাস করি। যখন রেডিওতে শুনি তখন মানে হ্যাঁ, কারণ ঝামেলাটা অন্য জায়গায়। ব্যাপারটা হচ্ছে যে টেলিভিশন বা রেডিও এই সব জায়গাতে সমস্ত অনুষ্ঠান নির্মাণ করা হয়, সেটাই। তো এখানে যে সমস্ত এন্টারটেইন করার জন্য যা তৈরি করা হয়, সিনেমা বা যা কিছু, সেগুলো সবকিছু সত্য কাহিনী অবলম্বনে হয়, ডকুমেন্টারি ছাড়া, নিউজ ছাড়া। তো ব্যাপারটা হচ্ছে যে সেরকম কারণ একটু মেনে নেওয়াটা একটু কঠিন আসলে। সবই তো জীবনের ঘটে যাওয়া ঘটনা রাসেল ভাই, এই জায়গায় কিছুটা সিমিলারিটি আসে। যেমন আমি যতদূর জানি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এটা নিয়ে একটা রিসার্চ করেছিলেন যে বিশ্বব্যাপী এই যে মানে আপনার এই টেল গুলা কেন মিলে যায়। এর আগে আপনার সাথে আমি একবার আলাপ করেছি যে আমরা ইংল্যান্ডে শুনেছি হেডলেস হর্সম্যান, এখানে আমেরিকায় শুনেছি, আমি একদম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শুনেছি গলাকাটা সাহেবের কাহিনী।
একদম। হ্যাঁ, আবার এই যে আপনার পা উল্টো শুধু প্রত্যন্ত অঞ্চলে না, ঢাকা শহরেও আছে, ঢাকা শহরে আছে, ইংলিশ রোডেই আছে। জিকাতলাতেও আছে, জিকাতলাতে Right. 15 নম্বর রোডে অনেকেই বলেছে এরকম দেখেছে। এবং আপনার এই পা উল্টানো কাহিনীটা এটা ভারতে প্রচলিত আছে, হুম, হুম, হুম। ইউরোপে প্রচলিত সব আছে, জায়গায় আছে সব এটা। জায়গায়। সো পৃথিবী তো অনেক বড়, এখানে তো মানে এই জিনিসটা এইভাবে করে কখনোই আমার মনে হয় না যে লোকমুখে মানুষ মিথ্যা কথা বলতে বলতে ছড়াবে। ঠিক আছে? না সেটাই। আর এটা যে বলেছে সে একদম কসম খেয়ে বলেছে, তার চেহারা তার মানে বলার যে আচরণ ছিল সেটাতে আমি মোটামুটি বিশ্বাস করে নিয়েছি দিস ইজ ট্রু। মানে একটা মানুষ একটা সিলি ঘটনা এভাবে করে মানে, এবং সে ধার্মিক ধর্মভীরু, সে এরকম প্র্যাকটিস করে এই ধরনের একটা মিথ্যা কথা আমাকে জানিয়ে দেবে আমার মনে হয় না। সেটাই। আর সবচেয়ে বড় কথা হয়তো হতে পারে কেউ হয়তো যদি বিশ্বাস করতে না চান বলতেই পারেন যে উনি ভুল দেখেছেন। ভুল দেখেছেন, হ্যাঁ, সেটা হতে পারে, সেটা বাট একটা মানুষকে উনি ভুল বলছেন বা মিথ্যা বলছেন এইটা ভাবাটা খুব মানে আমার কাছে কেমন যেন পছন্দ হয় না। যাই হোক, থ্যাংক ইউ আমাদের বাবু ভাই আপনাকে, এবং থ্যাংক ইউ ভাই আপনাকেও, এবং ফারনান আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পর ফারনানের সাথে আমাদের কথা হলো এবং ঘটনা বললো ফারনান একটা, এবং থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ফারনান অনেকদিন পরে এসছেন, তো ফারনান কেমন আছেন আপনি একটু যদি বলতেন আমাদেরকে। এবং ফারনান অনেকদিন পর, ফারনান কতদিন পর আসছেন আপনি, এটা আমাকে একটু বলেন আগে। জি ভাই, আমি আসলে অনেকদিন পরে আসছি। আমি লাস্ট এসেছিলাম ফেব্রুয়ারিতে। জি। তো নাও এখন অগস্ট অলরেডি। তো অনেকদিন পরে আসলে ভূতি ফিল্মে আসা হলো। আর মানে আসলে ভূতি ফিল্মের স্মৃতি তো কখনো ভোলার না। মানে সবসময় ভূতি ফিল্মের কথা মনে হয়, হয়তো বা কোনো ব্যস্ততার কারণে আসতে পারি না। তো আজকে সময় ম্যানেজ করে আসলাম। তো সেই আগের পুরনো স্মৃতি সবকিছু মনে পড়ছে, ভালো লাগছে খুব আসলে ভূতি ফিল্মের ফ্লোরটা। সো আমরা চলে যাই ঘটনায়। জি ভাই, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা মানে আমার এক ছোট ভাই যে পলাশ, আচ্ছা, ও আমাকে শেয়ার করেছে। এবং এই ঘটনাটা আমাদের পুরন ঢাকার। তো এক্সাক্ট লোকেশনটা আমি আসলে বলবো না। মেইনলি এই লোকেশনটা হবে যে বাবুবাজার ব্রিজ থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ, গাবতলী পর্যন্ত যে এখন যে বেরিবারটা, এখানকারই কোন একটা জায়গায়, এবং সেটা অবশ্যই পুরান ঢাকার আন্ডারে। আচ্ছা। তো এটা 1992 এরকম সময়কার একটা ঘটনা, এবং অনেক আগের এবং পুরনো একটা ঘটনা। এবং ঘটনাটা হচ্ছে আমাকে যে শেয়ার করে ওর আঙ্কেলের সাথে হয়েছিল, এবং ওর আঙ্কেল এখন বর্তমানে একটা কানে শুনতে পায় না ঠিক মতো। আচ্ছা, তো এক্স্যাক্টলি সেই রিজনটা এবং সেই কেন আসলে উনি ওনার এই প্রবলেমটা হলো সেই ব্যাপারটা সেই ব্যাপারটা আমি আসলে বলবো। এবং আমি যখন ঘটনাটা শুনেছিলাম, আমার নিজের কাছেও মনে হয়েছিল যে এরকম পুরনো ঢাকার মতো একটা ঘিঞ্জি এলাকায় এরকম কিছু হতে পারে। তো আমি ঘটনায় চলে যাই। তো 1992 এর দিকে এই ঘটনাটা ঘটে, এবং ওই সময় যেটা হয়, এখন বর্তমানে যে বেরিবারটা আমরা দেখি বাবুবাজার থেকে গাবতলী পর্যন্ত, তখন এটা এরকম ছিল না। তখন যেটা ছিল, ওখানে একটা নদীর পাড় ছিল, বুড়িগঙ্গা নদীর পাড়, এবং তার পাশে ছিল তাদের যে এলাকাটা। তো ওনারা যেটা করতেন, তো রাতের বেলা যেটা হতো যে ইলেকট্রিসিটি চলে যেত, লোডশেডিং এর একটা বেশ প্রবলেম ছিল ওই সময়টাতে। তো ওনারা যেটা করতেন যে বাসা থেকে বের হয়ে, পাশেই ছিল বুড়িগঙ্গা নদী। তখন নদীর অবস্থা অনেক ভালো ছিল, প্রচুর পানি ছিল এবং স্বচ্ছ পানি ছিল, এখনকার মতো এত খারাপ অবস্থা ছিল না। তো ওনারা যেটা করতেন যে বাসা থেকে বের হয়ে ওই বেরিবারটা ক্রস করে নদীর পাড়ে যে একটু বাতাস খেয়ে আসতেন রাতের দিকে। তো এরকম এক রাতে হঠাৎ করে যেটা হয় যে মানে আঙ্কেলের যে ঘটনা শেয়ার করছি, ওনার যেটা হয় যে উনি রাতে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। আচ্ছা, সেটা ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে। উনি যেটা চিন্তা করেন যে আমি পাশে যে বেরিবারটা, সেখান থেকে একটু হেঁটে আসি নদীর পাড়ে। আচ্ছা, তখন হবে রাত 1টা কি 1:30। আর ওই সময় 1992 অনেক আগে ঢাকা শহরে এত মানুষও ছিল না। তো উনি যেটা করলেন, ওনার বাসার থেকে বের হয়ে সেই বেরিবাদের উদ্দেশ্যে উনি সেখানে যাবেন, সেটার উদ্দেশ্যে রওনা হলেন। এবং উনি যেটা করলেন যে পাশে যে শর্টকাট ওয়ে সেটা সে ইউজ করলেন, এবং ওনার বাসার থেকে সেই বেরিবাদে যাওয়ার যে ওয়েটা ছিল, সেটা হচ্ছে বাসার থেকে ক্রস করে দুটো গলি ক্রস করার পর পাশে ছিল একটা অনেক বড় নর্দমা, এবং এই নর্দমাটা ছিল একটা ছোট খালের মতো, যেটা একদম ডাইরেক্ট বুড়িগঙ্গা নদীতে যে কানেক্টেড। আচ্ছা, উনি যেটা করলেন, ওই নর্দমার পাশে কিছু আবর্জনা ফেলার জায়গা, ডাস্টবিন ছিল ওই সময়কার আমলে। এবং যেটা হয় যে ওখানে আরো কিছু মেইন হল ছিল, যেগুলো ঢাকনা মানে খোলা ছিল, মানে গর্ত
মানে দূর থেকে দেখা যাবে যে ওখানে গর্তের মতো কিছু। তো ওই সময়টাতে মেন হলে ঢাকনা চুরি হয়ে যেত, কিন্তু বর্তমানে এই জিনিসটা হয় না। তো ওই সময়টাতে এরকম ছিল। তো ওই ঢাকনাগুলো যতবারই লাগানো হতো ওই ঢাকনাগুলো কোনো না কোনো ভাবে চুরি হয়ে যেত। তো উনি যেটা চিন্তা করলেন যে মাঠের পিছনে যে রাস্তাটা, যেটা দিয়ে সবাই সচরাচর চলাফেরা করে বেড়িবাঁধে যাওয়ার জন্য, সেই রাস্তাটা দিয়ে সে যাবে না, সেই শর্টকাট এটা দিয়ে যাবে, কেন এত রাত্রে ঘুরে যাওয়াটা তার ভালো লাগছিল না। তো উনি যেটা করলেন যে ওই শর্টকাট রাস্তাটাই সে যাওয়ার জন্য চুজ করলেন, এবং সে যখন ওই ডাস্টবিন এবং ওই খালটার পাশ দিয়ে যাচ্ছিলেন, তো উনি দূর থেকে দেখলেন যে ওই মেইন হলগুলোর পাশে দুটো ছোট 5 থেকে 6 বছরের শিশু খেলা করছে। এবং উনি যখন এটা দেখার পরে এটা অস্বাভাবিক কিছুই ভাবলেন না, উনি মনে করলেন যে আশেপাশে হয়তো বা ইলেকট্রিসিটি নেই, পাশে কিছু বস্তির মতো কিছু ছিল, ওখান থেকে হয়তো বা বাচ্চারা এসে খেলছে। তো উনি চিন্তা করলেন যে এত রাত্রে এই জায়গাটা ভালো না আসলে, কারণ এই জায়গাটা দিনের বেলায় মানুষ যায় না, এবং এত রাত্রে দুটা বাচ্চা ওখানে খেলা করছে, মানে জিনিসটা একদমই অস্বাভাবিক লাগলো তার কাছে। এবং উনি যেটা করলেন যে উনি চিন্তা করলেন যে গিয়ে বলবেন যে বাচ্চাগুলোকে যে তোমরা চলে যাও বা বাসায় দিয়ে আসবে, বেশি চিন্তা করলেন যে এত রাত্রে এখানে থাকা ভালো না। তো উনি যখনই ওই আবর্জনার স্তূপটা ক্রস করে সামনে থেকে গেলেন ওই দুটা বাচ্চার, তো ওনার কাছে জিনিসগুলো স্পষ্ট হতে শুরু করলো। দূর থেকে মানুষের ছায়ামূর্তির মতো দুটো বাচ্চা, আমাদের শোল্ডারে যে শেপটা এবং মাথা এরকম ঠিক একই ভাবে শেপ দুটা বাচ্চা খেলা করছিল, এবং ওরা এমন ভাবে খেলছিল যে মনে হচ্ছিল ওরা পা দিয়ে কিছু একজন আরেকজনকে ফুটবলের মতো কিছু একটা দিচ্ছে আবার নিচ্ছে, এরকম কিছু একটা। তো দূর থেকে দেখলে মনে হবে যে কোনো কাগজের ঢিবি বা কিছু একটা নিয়ে তারা মানে খেলতেছে, এরকম কিছু একটা। যখন কাছাকাছি গেলেন উনি দেখলেন যে হ্যাঁ আসলে মানুষের মতো ছায়ামূর্তি দুটো বাচ্চা, এবং একদম কুচকুচে কালো, একদম কালো, গায়ের রং কিছুই দেখা যায় না, শুধু মাথার যে অবয়ব সেটা এবং ঘাড়ের অবয়বটা শুধু বোঝা যায়, আর কিছুই বোঝা যায় না, চোখটাও বোঝা যায় না। এবং উনি যখন একদমই খুব কাছে, প্রায় 3-4 হাত দূরত্বের হবে, তখন উনি যে ওখানে সাউন্ড করলেন যে এই তোমরা কে, মানে এখানে কি করতেছো এত রাতে। তো সাথে সাথে ওই দুইটা যে ছায়ামূর্তির মতো ছিল একদম সম্পূর্ণ কালো, ওরা যে খেলছিল ওটা রেখে তার দিকে ভয়ানক ভাবে তার দিকে তাকায়, এবং তাকানোর সাথে সাথে উনি যেটা দেখে যে ওগুলোর ফেসের মধ্যে জাস্ট অন্ধকারে নাকটাই দেখা যাচ্ছিল, চোখটাও দেখা যাচ্ছিল না, যে এত কালো, এবং মাথাটা দেখে মনে হবে যে মাথাটা কেউ মানে অনেক সময় অনেক লাশের দেখা যায় না যে একদম মাথাটা থেতলে গেছে, এরকম কিছু একটা। এবং সব থেকে ভয়ের বিষয় ছিল যে দুটা এতক্ষণ যে তার মানে দূর থেকে যে দুটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালস মনে হচ্ছিল, উনি যখন ডাকলেন তখন তো ওনার মনে হলো যে দুটা সেম একদম কপি পেয়েছে, একই রকম দেখতে। এবং এটা দেখার সাথে সাথে উনি ভয় পেয়ে যায় প্রচুর, এবং সাথে সাথে ওই দুটো ছায়ামূর্তি তার দিকে বেঞ্চি কাটার মতো করে এত জোরে এমন তীক্ষ্ণ একটা সাউন্ড করে, উনি বলে যে আমি এরকম সাউন্ড কখনো শুনিনি। এবং ওনার সাথে সাথে মানে কানে প্রচন্ড ব্যথা হয়, এমন তীক্ষ্ণ একটা চিৎকারের শব্দ, মানে ভেঞ্চি কাটার মতো করে শব্দ করে, যে উনি প্রচুর মানে ইনজার্ড হয়। তখন উনি বলে যে আমি এটা শোনার সাথে সাথে আর কোনো মনে হচ্ছে যে আমার কান দুটা বন্ধ হয়ে গেছে, আমি আর কিছু শুনতে পাচ্ছি না, মানে আমার একটা ইন্দ্রিয় একদমই কাজ করছে না। এবং উনি বললো যে আমি জাস্ট চোখ দিয়ে দেখলাম যে ওই দুটা জিনিস এক দৌড়ে ওই মেন হলের 3-4টা যে ঢাকনা খোলা ছিল ওগুলোর ভিতরে ঢুকে গেল। এবং উনি যখন ব্যাক করবে তখন তার কাছে আরেকটা জিনিস স্পষ্ট হলো, ওরা যে জিনিসটা নিয়ে খেলতেছিল এতক্ষণ, যে দূর থেকে মনে হচ্ছিল যে কোনো কাগজের ঢিবি বা কোনো ময়লার কোনো স্তূপ, সেটা ভালো মতো সে যখন দেখলো যে ওটা হচ্ছে ওই দুইটা ইন্ডিভিজুয়ালস এর যে মাথার যে শেপটা ওরকম কিছু একটা, তারা ওটা নিয়ে মানে খেলতেছিল, এবং মনে হচ্ছে মাথাটা কেটে কেউ ফেলে রাখছে ওখানে, এরকম কিছু একটা। তো এটা দেখার পরে সে একদম ওখান থেকে ফেইন্ট হওয়ার মতো অবস্থা, খুব কষ্ট করে সে তার বাসায় আসে, এবং যেটা হয় যে 4-5 দিন অসুস্থ থাকে, এবং তার একটা কানে সে এখনো শুনতে পায় না, এবং এটা এখন পর্যন্ত সে সাফার করছে আর কি। এবং উনি যেটা বলে যে এরকম তীক্ষ্ণ একটা সাউন্ড যেটা তার মানে খুবই মানে খারাপ লাগে শোনার পরে, এবং সে ইনজার্ড হয়ে যায়। এটাই ছিল ভাই আমার প্রথম ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আর কি কোনো ঘটনা আছে ফান্নান? আরো একটা ঘটনা আছে, তাহলে আমরা কি ওয়েট করবো? আমরা এই ঘটনা কি ছোট করে একটু বলে দেওয়া যাবে আমাদের ঘটনাটা? বড় ঘটনা? আচ্ছা আমরা শুনি আমরা একটু।
সো আমরা ঘটনায় চলে যাচ্ছি সরাসরি এবং ঘটনা শুনবো একটা ফারহানের কাছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন সেকেন্ড ঘটনা শুনি, যতটা সম্ভব ছোট করে বললে আমার মনে হয় ভালো হয়। আচ্ছা, সেকেন্ড যে ঘটনাটা বলবো এটা হচ্ছে একটা টি স্টেটের ঘটনা, শ্রীমঙ্গলের কোন একটা পরিচিত টি স্টেটের ঘটনা। আমি খুব সংক্ষেপে বলছি ঘটনাটা। তো ঘটনাটা আমাকে যে শেয়ার করেন, ওর বাবা মানে টি স্টেটের মোটামুটি ভালো একটা জব করেন, এবং যেটা হয় যে ওনারা যেটা হয় ঈদের সময় অথবা অন্যান্য ছুটির দিনগুলোতে ফ্যামিলি নিয়ে ওই টি স্টেটের বাংলোগুলোতে তারা ঘুরতে যায়। তো আমাকে যে ঘটনা শেয়ার করেছে ওর নাম হচ্ছে জুয়েল, এবং উনি যেটা হয় যে ওনাদের একটা ভ্যাকেশনে ফুল ফ্যামিলি ওই টি স্টেটের একটা বাংলোতে তারা ঘুরতে যায়, এবং বাংলোটার নামটা আমি বলবো না। বাংলোটা মোটামুটি সুপরিচিত একটা বাংলো, এবং ওইখানে যেটা হয় ওখানকার যারা চৌকিদার থাকে, যারা ওখানে কাজ করে এবং ওখানে যারা মানে ভালো পর্যায়ে জব করেন, তারাও জানেন যে এই বাংলোটাকে অনেক সময় ঝামেলা হয়। হ্যাঁ, ঝামেলা হয়, এবং একটা নামও আছে, সেটা হচ্ছে ভূত বাংলো। আচ্ছা, এরকম একটা নাম আছে। তো ওখানে যারা যান তারাও মানে এরকম এক্সপেরিমেন্ট করতে চান যে দেখি কিছু পাওয়া যায় কিনা, এরকম কিছু দেখা যায় কিনা। তো ওই ভূত বাংলো বলার পিছনে ওখানে বেশ কিছু ঘটনা, ছোটখাটো ঘটনা আছে। যেমন ওই বাংলোটার চারিদিকে হচ্ছে খুব সুন্দর মানে ফুলের গাছ, কিছু বড় বড় বট গাছ রয়েছে, এবং একটা পাশে হচ্ছে পাহাড় যেখানে টি স্টেট, এবং পিছনে হচ্ছে জঙ্গল। তো মানে খুব সুন্দর একটা জায়গা। মানে দিনের বেলা যখন ওখানে যাওয়া যাবে খুব ভালো লাগবে, কিন্তু সন্ধ্যার পরে যখন অন্ধকার নেমে আসে তখন জায়গাগুলোকে অনেক ভয়ানক এবং প্যারানর্মাল কোন একটা বিষয় হঠাৎ ঘটে যাবে এরকম একটা ফিল হয় যারা ওখানে থাকে। তো ওনারা ওখানে ভ্যাকেশন কাটাতে যায়, 4-5 দিন ওখানে ছিল, এবং ওনারা যখন ফার্স্ট যায় তখন ওই বাংলো সম্পর্কে অনেক কথাই শুনে। যেমন বাংলোতে ঢোকার সময় একটা দোলনা থাকে, তো ওই দোলনার নিচে অনেক সময় অনেকে দেখতো যে একটা মানে একদম বৃদ্ধ একটা মহিলা বা বুড়ির মতো একটা মহিলা ওখানে বসে মানে রাতের অন্ধকারে ওখানে মানে দোলনাতে দোলে, এরকম অনেকে দেখতো। আবার করিডোর দিয়ে অনেক কিছু হেঁটে যাওয়ার শব্দ পেত। আবার হঠাৎ করে ওই পেছনে যে জঙ্গল, সেই জঙ্গল থেকে কিছু একটা রুমের ভিতরে চলে আসতো, মানে ওই যে নাক ডাকার শব্দ যেটা একটু আগে আমরা শুনলাম, এরকম অনেক কিছু তারা ফিল করতো যারা থাকতো। এই জন্য যেটা হতো যে যখন সবাই ঘুরতে যেত ম্যাক্সিমাম সময় তারা একসাথে থাকার চেষ্টা করতো। মানে 5-6 জন হলে তারা দেখা যেত দুটা রুম নিয়ে একসাথে মোটামুটি শেয়ার করে থাকতো। কেননা রাতের অন্ধকারে মানে এই বাংলোগুলোতে বড় বড় রুমগুলোতে থাকতে ইন্ডিভিজুয়ালি খুব ভয় করতো। তো ওরা ফুল ফ্যামিলি সহকারে সেই বাংলোতে যায়, এবং ওরা প্রায় 4-5 দিন ওখানে থাকার পরে মানে ফার্স্টের দিকে এরকম ঘোরাঘুরি করার পর তেমন কিছুই পায় না। মানে মোটামুটি বলতে চায় যে হতাশ হয়েই চলে আসার অবস্থা। কিন্তু যখন তারা শেষ দিন চলে আসবে, ঠিক সেই রাতে যেটা হয় যে আমাকে যে জুয়েল ভাই যে ঘটনাটা বলেছেন, উনি বলেন যে আমি বাথরুম থেকে যখন আমার রুমে ফিরবো, তখন করিডোরটা ক্রস করে যখন আমি আমার রুমের দিকে আসবো, তখন খচমচ করে একটা শব্দ তার করিডোরে সে শুনতে পায়। এবং মানে তখন বিষয়টা এমন হয় যে সে আসলে জিনিসটাকে অতটা গুরুত্ব দেয় না। সে চিন্তা করে যে এগুলো আসলে কিছু না, হয়তো বা কুকুর বিড়াল কিছু একটা ঢুকে গেছে। তো সে শব্দটা যতই সে তার রুমের দিকে যাবে তখনই মনে হচ্ছে যে জিনিসটা তার খুব কাছাকাছি চলে আসবে, এরকম একটা কিছু, কোন একটা ক্রিচার মানে এরকম কিছু একটা হেঁটে আসতেছে, এরকম কিছু। আচ্ছা, তো উনি যেটা করেন যে পাশের যে ওনার যে রুম, সেই রুমের দরজাটা কাছে চলে যায়, এবং তার সাথে সাথে দরজাটা একটু ফাঁক করার মতো মানে একটু ভেজানোর মতো করে মানে দেখার চেষ্টা করে যে কিছু আসে কিনা আসলে। এবং উনি যেটা দেখে যে ওই খচমচ করার যে শব্দটা সেটা আস্তে আস্তে করে সামনের দিকে আসছে। মানে তার মনে হচ্ছে যে তার করিডোর ক্রস করে, তার রুম ক্রস করে সামনের দিকে চলে যাবে। তো উনি দেখে একটা সময় যে স্ক্রল করার মতো একটা কিছু একদম ঘুটঘুটে কালো অন্ধকারে কিছু একটা ক্রস করলো, জাস্ট তার রুমটা থেকে ক্রস করলো, এবং রুমটা থেকে ক্রস করে সেটা আস্তে আস্তে বাম দিকের যে ওয়াল, যেটা ওয়ালের পিছনে চলে গেল, এবং মানে ওখানেও করিডোর আছে। তো ওই জায়গাটা দেখা গেল না যে সেটা আসলে কোথায় গেল। সে আমাকে যেটা বললো যে আমি এরকম একটা জিনিস দেখেছি যে স্ক্রল করার মতো, এবং সেটা এমন একটা বিষয় যে এমন একটা জিনিস যে আমাদের হিউম্যান বডিটা যদি আমরা 2টা হাত এবং 2টা পা যদি কেটে ফেলি, জাস্ট মাথাটা থাকে এবং জাস্ট আমাদের বডিটা যদি থাকে, ভয়ঙ্কর। হ্যাঁ, মানে এরকম একটা স্ক্রল করার মতো একটা কিছু যদি ক্রস করে চলে যায়, এরকম কিছু একটা। তো তারপর উনি কিছুটা বিশ্বাস করেন যে আসলে এই বাংলোগুলাতে হয়তো বা কিছু জিন অথবা আশেপাশের কোনো একটা ক্রিচার বা কিছু একটা আছে আসলে, না হলে এগুলোর নাম ভূত বাংলো বা এরকম নামই বা কেন ডাকবে। এবং উনি তার প্রমাণও পেলেন হয়তো।
হ্যাঁ, ওরা এমনি কিন্তু অনেকদিন মানে ওইখানে 4-5 দিন ছিল, কিন্তু এরকম হ্যাঁ। কিছু হয়নি কিন্তু। আচ্ছা, এই ছিল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ ফার্নান, অনেকদিন পরে আপনি এসেছিলেন। আই ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড যে আপনি আসছেন এটা শোনার পর থেকেই, অ্যান্ড আজকে ফাইনালি আপনি আসছেন এবং আপনি অলওয়েজ খুব চমৎকার ঘটনা আমাদের উপহার দেন বহুদিন ধরে। ফার্নান, কত বছর হলো আমাদের তো? জি ভাই, আমি আসলে 2010-এর এক্স্যাক্টলি 7 বছর থেকে আসি। তো অনেক সময় পার হলো আসলে ভূতে ফ্যামিলি। অনেক সময় পার হলো, এবং আমরা চাইবো যে এখন আরেকটু রেগুলার যদি আসা যায়। অবশ্যই অবশ্যই চেষ্টা থ্যাংক ইউ করবো। সো মাচ ফার্নান আসার জন্য, অনেক কষ্ট করে, অ্যান্ড এবং নিজে থেকে আসার জন্য আরো বেশি ভালো লেগেছে আমার কাছে, কারণ আমি বহুবার বলেছি ফার্নানের সময় মেলে না, বহুবার বলেছি ফার্নানের সময় মেলে না। ছিলাম আসলে। হ্যাঁ, নো প্রবলেম, আলহামদুলিল্লাহ যে আপনার সমস্যা এখন দূর হয়েছে এবং আমরা আপনাকে রেগুলার পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব এখন সরাসরি একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির কথা না বাড়িয়ে আবারও চলে যাচ্ছি ঘটনায়। আমাদের সাথে আমাদের প্রথম যে অতিথি, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপর আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। জি জি, আপনার নামটা আরেকবার বলতে হবে। আমার নাম মোহাম্মদ সোহান তারেক। জি, তবে আমি এসেছি রায়েরবাগ, ঢাকা থেকে। তো ভাই, এখন আমি যে স্টোরিটা আপনাদের কাছে শেয়ার করব, তো সেটা আমি কালেক্ট করেছি আমার বন্ধু সজলের কাছ থেকে। তো সজল গত বছর ডিসেম্বর মাসে তোর চট্টগ্রাম যায় পুকুর বাড়িতে বেড়াতে। জি তো সে শাকিল ভাই, ও ছিল কাজিন, ফুয়াতো ভাই। তো তিনি আগেই বলতেন যে আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের বেড়ানোর ঘটনা হয়। তো সজল সেটা তো বিশ্বাসই করতো না। তো যাই হোক, সেবার সে যখন যায়, তো বাড়িতে যখন পৌঁছায় সন্ধ্যার সময়, তো বাড়িতে ঢোকা মাত্র সে যেটা বললো যে একটা জিম আওয়াজ অনুভব হচ্ছিল। তো তার ফুফুকে জিজ্ঞেস করলো যে ফুফু, এরকম কেন হচ্ছে, কেমন যেন অস্বস্তি লাগছে আপনাদের বাড়িতে। তো সে বলল যে আসলে তুই এত দূর থেকে জার্নি করে এসেছিস, তাই তোর এমন লাগছে। তো তুই একটু রেস্ট নে, খাওয়া দাওয়া কর, তো ঠিক হয়ে যাবে সব। তো খাওয়া দাওয়া সেরে ঠিক রাত 8টা কি 8:30, তো সে সময় সে ছাদে যায় একটু রিফ্রেশমেন্টের জন্য। তো সিঁড়িতে ওঠা মাত্র সে অনুভব করলো যে কেমন যেন ঝড় অনুভব করছিল। তো সে ভাবলো হয়তো এখন বাইরে ঝড় হচ্ছে, তো ছাদে না যাওয়াই ভালো হবে। তো যাই হোক, সে সিঁড়ি থেকে নিচে নামলো। নিচে নামলো, ঘরে ঢুকতে যাবে, তো সে অনুভব করলো না, ঝড় তো হচ্ছে না। তো ভাবলো যে হয়তো ঝড় হচ্ছে না, তো আমি ছাদে যাই। তো ছাদে গেল, সে মোবাইলে গেমস খেলছিল। হঠাৎ দেখলো ছাদের ঠিক কোনায় একটা ছেলে, মানে তার একদম ভয়াবহ একটা চেহারা, তো একদম রাগান্বিত চোখে তার দিকে তাকিয়েছিল। সে বলল যে ভাই, একটু এদিকে আসো। তো সজল অপরিচিত ছেলে, তাই তার কাছে গেল না, তো কোনো কথাই বলছিল না। তো এর মধ্যে আবার শাকিল ছাদে এসে হাজির। তো যাই হোক, তো ওই ছেলেটা ডাকে সাড়া না দেওয়ায় ওই ছেলেটা এসে সজলকে একটা ধাক্কা মারে। তো শাকিল সজলকে মেঝে থেকে উঠায়। ওঠা মাত্র সে কাউকে দেখতে পেল না, ওই ছেলেকে দেখতে পায়নি আসলে। তো যাই হোক, তো তারা দুজন, শাকিল এবং সজল, তারা দুজন বাড়িওয়ালার কাছে কমপ্লেন করে। তো বাড়িওয়ালার নাম হচ্ছে ওবায়দুল সাহেব। তো তিনি সরাসরি সত্য কথা স্বীকার করেন যে তার সাথে এক চালকের শত্রুতা ছিল একটা জমি নিয়ে। ভাইয়া, তো জমিটা কিনতে না পারে ওই লোক তাকে হুমকি দিয়েছিল যে আমি আপনার একটা ক্ষতি করব, আপনি কোনো শান্তি পাবেন না। তো যাই হোক, তো তার এই ঘটনার অনেকদিন পর হঠাৎ করে একটা ছেলে, তার নাম ছিল রানা হঠাৎ করে টাইফয়েড জ্বরে মারা যায়। তো বলে রাখি ভাইয়া, রানা তার বন্ধুদের সহ ওই বাড়িটিতে ফার্স্ট ফ্লোরে মেস ভাড়া করে থাকতেন আর কি। তো টাইফয়েড যে মারা যায়, তো এরপর তার দেখা যায় যে সেই বাড়িতে ভাড়াটিয়ারা রানার মতো কাউকে দেখতো ছাদে বা বিভিন্ন ফ্লোরে। তো তো ওবায়দুল সাহেব ব্যাপারটা একজন মাওলানার সাথে মানে বোঝার চেষ্টা করেন। তো মাওলানা যখন বাড়িতে ঢোকেন, তো তিনি বাড়িটা অনেক ভালোভাবে দেখেন আসলে। তো তিনি যেটা দেখলেন, তিনি সাথে সাথে বলে দিলেন যেটা কোনো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা হতে পারে। তো তিনি বাড়ির ফার্স্ট ফ্লোর, তো ভাইয়া সেখানে সিঁড়ির ঠিক তলায় মানে সে তার 9টা তাবিজ পায়। আর উপরে যে ছাদের মানে পানির ট্যাঙ্কের নিচে সে আরো 4টা তাবিজ পায়। তো তারপরে তিনি মানে বাড়িটার চারদিকে বন্ধ করে দেন। তো এরপর কিন্তু পরের ঘটনা হয় না। তো যাই হোক, তো সজল ঘটনাটা শুনলো তার কাছ থেকে। তো সে যখন রুমে প্রবেশ করলো, তো সেদিন তার যে 4 বছর বয়সী একটা ছোট ফুফাতো ভাই আছে, তো সে মানে বাচ্চা মানুষ, সে সেদিন প্রচন্ড কান্নাকাটি করছিল আর কি। মানে অনেকজন, মানে 4-5 জন মিলেও তাকে কোনো মানে ধরে রাখতে পারছেন এর অবস্থা। তো সে ছোট বাচ্চাটি যে মানে তার ফুফাকে
তার ফুপাকে মানে এমন একটা আঁচড় দেয়, তো যার ফলে ওর ফুপার প্রায় 2 মিনিট ব্লিডিং হয়। তো যাই হোক, সে সেদিন রুমে যায়, সজল রুমে যায়, রুমে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু সে ঘুমের সময় অনুভব করলো যে কেউ তার ঘাড়ে চেপে ধরেছে, মুখ এবং ঘাড় চেপে ধরেছে। কিন্তু সে ঘুম থেকে উঠে যায়, উঠে সে চিন্তা করলো যে আজকে আর ঘুম হবে না হয়তো। তো সে মোবাইলে ফেসবুক ইউজ করছিল, সে হঠাৎ দেখলো একটা ছোট বাচ্চা, সেটা হচ্ছে তার সেই 4 বছর বয়সী ফুফাতো ভাই। তো সে দেখে অবাক হলো, সে সাথে সাথে লাইট অন করলো, কিন্তু কাউকে দেখতে পায়নি। পরের দিন সকালে কিন্তু সে তার ফুফাকে জানায় যে মানে কি আসছিল বাচ্চা মানুষ আমার রুমে, না সে তো আসেনি, তো রুম তো দরজা তো আটকানোই ছিল। তো যাই হোক, সে ঠিক করলো যে পরের দিন চলে যাবে। তো যে মানে পরের দিন চলে যাবে, কিন্তু সেদিন আর একটা ঘটনা ঘটে। তো নাসিল ভাইয়া, ওটা হচ্ছে সজল, সে তার যে মনে ছিল না যে গতদিন এই একটা ঘটনা ঘটেছিল, সে আবার ছাদে যায়। ছাদে যাওয়া মাত্র সে আবার দেখে সেই ছেলেটা, ওই যে রানা, যে টাইফয়েড জ্বরে আগে মারা গেছিল। তো এটা দেখে সে তাড়াতাড়ি মানে নিচে চলে আসে। তো নিচে চলে আসার পর সে ঘরে ঘুমানোর চেষ্টা করে সেদিন রাতের বেলা। তো সেদিন যেটা সে অনুভব করলো সেটা হচ্ছে সে ওয়াশরুমে মানে কোনো একটা কাঁচ ভাঙার আওয়াজ পেত, মানে মানে তার মনে হয় যে কাঁচ ভেঙে পড়ছে। তো সে মানে মানে দরজা ওপেন করে, দেখে না আসলে কোনো এরকম কিছু ঘটছে না। তো সেদিন তারপরের দিন যখন সজল চলে আসে বাড়িতে, তো তার সাথে কিন্তু এই অদ্ভুত ধরনের ঘটনা ঘটতেই থাকে। যেমন তার মানে আগে যেরকমটা ছিল, তার হঠাৎ বোবায় ধরতো, আর স্লিপ ওয়াকিং সমস্যাটা দেখা দিত। তো বাড়ির লোকেরা মানে এই ব্যাপারগুলো খেয়াল করতেন। তো তার যে সজলের যে বাবা, তো তিনি একজন কবিরাজের সাথে পরামর্শ করার চেষ্টা করেন, কারণ এই ধরনের ঘটনা তো আসলে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা হয় না। তো যাই হোক, সে কবিরাজের কাছে যায়। তো কবিরাজ প্রথমে তার পুরো ঘটনা শুনে যে তার ফুল বাড়িতে কি কি হয়েছিল, সে একদম ভালোভাবেই বলে। তো কবিরাজ যেটা বললো যে হ্যাঁ, ওই বাড়িতে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, এটা সত্য, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের যে একটা মানে ছোঁয়া যেটা বলে, মানে সে কোনোভাবে সজল কোনোভাবে সেই ওই বাড়িতে ব্ল্যাক ম্যাজিকের আওতায় চলে এসেছিল।